আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, যা হয়তো আমাদের বুকের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি করবে। কিন্তু দিন শেষে এই রূঢ় সত্যগুলো আমাদের জানা আসলে খুব বেশি প্রয়োজন। বর্তমান বাংলাদেশে এখন বিএনপি সরকার ক্ষমতায়। চারিদিকে এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের আমেজ। কিন্তু এই ক্ষমতার মসনদে বসে আমরা কি আসলেই শান্তিতে আছি, নাকি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা এই সরকারের আয়ু কিংবা শক্তিকে ভেতর থেকে খুনের মতো খেয়ে ফেলছে? আজকে সেই গভীর অন্ধকার দিকগুলো নিয়েই কিছুটা আলোকপাত করতে চাই। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে কিন্তু একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে ইতিহাস নিজেকে বারবার দোহরায়। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 2024 সালের সেই উত্তাল দিনগুলোর কথা মনে করি, তবে দেখব একটা সরকার পতনের আগে কত ধরনের সংকেত দেয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন পতনের দ্বার প্রান্তে, তখন অনেক বিশ্লেষকই বলেছিলেন যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য। কিন্তু তখন ক্ষমতার দাপটে সেই কথাগুলো কারো কান অব্দি পৌঁছায়নি। আশ্চর্যের বিষয় হলো, আজ বিএনপি ক্ষমতায় আসার পরও কি আমরা সেই একই ধরনের ধোঁয়াশা বা অস্পষ্টতা দেখতে পাচ্ছি না? একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার কাছে মনে হয় 2024 সালের এপ্রিল থেকে শুরু করে এই 2026 সালের এপ্রিল পর্যন্ত, এই যে 2টি বছর, আমাদের রাজনৈতিক ইতিহাসে এটি এক গোলক ধাঁধার মতো। আমরা যারা সাধারণ মানুষ বা রাজনীতির সামান্য খোঁজখবর রাখি, আমাদের সাধারণ বিচার বুদ্ধি বা সিক্স সেন্স দিয়েও কিন্তু অনেক সময় মেলাতে পারছি না যে আসলে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কি ঘটছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, ক্ষমতার পট পরিবর্তন যতটা আকস্মিক ছিল, তার চেয়েও রহস্যময় ছিল সাবেক সরকারের শীর্ষ নেতাদের নির্বিঘ্নে দেশ ত্যাগ। শেখ হাসিনা হেলিকপ্টারে করে চলে গেলেন, কিন্তু তার সাথে সাথে ডজন ডজন প্রভাবশালী নেতা কিভাবে সীমান্ত কিংবা বিমানবন্দর দিয়ে নিরাপদে বেরিয়ে গেলেন। এমনকি 2025 বা 2026 সালেও আমরা দেখছি অনেক হেভিওয়েট নেতা জামিন পাচ্ছেন কিংবা কৌশলে দেশের বাইরে চলে যাচ্ছেন। এই যে যাওয়ার সুযোগ করে দেয়া, এই যে পর্দার আড়ালের সমঝোতা, এগুলো কিন্তু কোনো শুভ লক্ষণ নয়। বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারা যদি আসলে মনে করেন যে এই প্রশ্নগুলো ধামাচাপা পড়ে যাবে, তবে আমি বলবো তারা ভুল করছেন। কারণ অতীত যখন বর্তমানকে প্রশ্নবিদ্ধ করে, তখন বর্তমানের ভবিষ্যৎ আমি মনে করি নড়বড়ে হয়ে যায়। বর্তমান সরকারের ভেতর এক ধরনের অস্থিরতা স্পষ্ট। আমরা দেখছি বিএনপির অনেক মন্ত্রী বা এমপির পেছনে এক ধরনের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। দুর্নীতি দমন কমিশনে একের পর এক অভিযোগ জমা পড়ছে। পর্দার আড়ালে এক ধরনের ভয়ের বাণিজ্য চলছে। কোনো কোনো প্রভাবশালী গোষ্ঠী এখানে হয়তো নেতাদের কাছে গিয়ে বলছে, আপনারা তো অমুক সময়কার এই অপরাধের রেকর্ড আছে, আমাদের সাথে ডিল না করলে কিন্তু খবর আছে। এই যে ডিল বা সমঝোতার রাজনীতি, এটি কিন্তু একটি সরকারকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এতে করে সরকারের মূল যে কাজ, অর্থাৎ দেশ গড়া বা সংস্কার করা, সেই গতিটা থমকে যায়। যার ফলে জনমনে তৈরি হয় চরম হতাশা। এখানে কিন্তু একটা ঐতিহাসিক তথ্যের কথা আসলে না বললেই নয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা একজন প্রাজ্ঞ বিশ্লেষকের বয়ানে যদি বলি, যখন রাজনীতিবিদরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে পুতুল হয়ে যান, তখন সেই জাতির জন্য 12 বছরের এক অন্ধকার চক্র শুরু হয়। আফগানিস্তানের হামিদ কারজাই কিংবা সিকিমের লেন্দুপ দর্জি, ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে রাজনীতিবিদরা বিদেশের প্রেসক্রিপশনে বা অদৃশ্য রশির টানে নিতেছেন।
যখন কোনো দেশের নেতৃত্ব দিল্লি, ওয়াশিংটন কিংবা বেজিংয়ের হুকুম তামিল করতে ব্যস্ত হয়ে পড়ে, তখন সেই দেশের পবিত্র দেবালয়েও আগুন লেগে যায়। প্রতিটি প্রতিষ্ঠান তখন কলুষিত হয়ে পড়ে। আর একবার যদি কোনো জাতি এই পুতুল নাচের শৃঙ্খলে আটকা পড়ে, তবে সেই শৃঙ্খল ভাঙতে কম করে হলেও 1 যুগ বা 12 বছর সময় লাগে। দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের পতনের দিকে তাকালে কিন্তু এই 12 বছরের চক্রটি খুব স্পষ্টভাবে চোখে পড়ে। 2012 বা 2013 সাল থেকে তারা তাদের রাজনৈতিক স্বাধীনতা কিন্তু হারাতে শুরু করেছিল এবং ধীরে ধীরে তারা অদৃশ্য একটি শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছিল। সেই পুতুল নাচের চরম পরিণতি আমরা 2024 সালে দেখেছি। এখন প্রশ্ন হলো, বর্তমান বিএনপি সরকার কি সেই একই পথে হাঁটছে? যদি 2024 সালের পর থেকে বর্তমান নেতৃত্ব নিজেদের কমান্ডিং ভয়েস হারিয়ে ফেলে এবং অদৃশ্য কোনো শক্তির রশির টানে নড়াচড়া শুরু করে, তবে হিসাব অনুযায়ী 2036 সাল পর্যন্ত আমাদের এই অস্থিরতার মধ্য দিয়ে যেতে হবে। এটি কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়, বরং ইতিহাসের এক অমুক শিক্ষা। আর অতীত ইতিহাস যে শিক্ষা দিয়ে থাকে, সেই শিক্ষা কিন্তু কখনোই মিথ্যা হয় না। আমি বেশি দূর যাব না, একটি ছোট্ট অতীতের কথা মনে করিয়ে দিচ্ছি, তাও মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধান। আওয়ামী লীগ সরকারের পতন যখন হয়েছিল, তখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা ফেসিবাদ যে তকমা, আওয়ামী লীগের প্রত্যেকটি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি সমর্থক, এমনকি আওয়ামী লীগের রাজনীতির মাঠে যারা সক্রিয় নয়, শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদেরকেও কিন্তু ফেসিবাদের দূষর বলা হয়েছে, ফেসিস্ট বলা হয়েছে। কিন্তু ইতিহাসের এই যে অমোঘ একটি শিক্ষা বা প্রকৃতির যে একটি নিদারুণ রেভেঞ্জ, এটি কিন্তু বর্তমান সময়ে আমরা খুব সহজভাবে একদম খোলা চোখে দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি কিন্তু তার আপন গতিতে তার যে রেভেঞ্জ, তার যে প্রতিশোধ, সেই প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা আপনারা ভাবতে পারেন যে আমি হঠাৎ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিবাদ এই তকমার সাথে বর্তমানে প্রকৃতির প্রতিশোধের কথা কেন বলছে। দেখুন, আপনারা সবাই জানেন আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছিল, তারা অধ্যাদেশ জারি করেছিল। যেহেতু সংসদ ছিল না, একটি অবৈধ প্রক্রিয়া ছিল, তারা বিল পাশ করতে পারেনি, আইন পাশ করতে পারেনি। তবে তারা যখন এই কাজটি করেছিল, দেশের জনগণ, আওয়ামী লীগের সমর্থক থেকে শুরু করে যারা সাধারণ জনগণ, তাদের মধ্যেও কিন্তু একটা মতামত কাজ করছিল এবং সেই মতামতটি হচ্ছে ইউনূস সরকার ফেসিবাদী আচরণ করছে, একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নষ্ট করে। শুধু একটি রাজনৈতিক দল নয়, এই রাজনৈতিক দলের মধ্যে হাজার হাজার ভোটার রয়েছেন, হাজার হাজার বাংলাদেশের নাগরিক রয়েছেন। একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা মানে সেই হাজার হাজার মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা। তখন কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট বলতে মানুষ কোনো দিকে তাকায়নি। এখন বর্তমান প্রেক্ষাপটে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশটি বিল হিসেবে সংসদে পাশ করিয়েছে। অর্থাৎ বলা যায় আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এবং সন্ত্রাসী আইনের বিধানে আগে শাস্তির বিধান ছিল না, এখন শাস্তিরও একটি বিধান যুক্ত করা হয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যদি এখন ঘাটেন বা যারা রাজনৈতিক খোঁজখবর নিয়মিত রাখেন, তারা যদি এইসব খুঁটিনাটি বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে নজর দেন, তাহলে দেখবেন বর্তমান সরকারের এই কাজকে আওয়ামী লীগের কাজ থেকেও জঘন্য কাজ বলা হচ্ছে। এবং আওয়ামী লীগের উপর যে ফ্যাসিস্ট তকমা ছিল, সেই ফ্যাসিস্ট তকমা এখন বর্তমান সরকারের উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে বিএনপি আসলে ফ্যাসিস্ট নয় বা ফ্যাসিবাদ নয়, কিংবা ফ্যাসিস্ট হতে হলে তারা কি করলো। আমি জানি আপনারা অনেকেই ভাববেন বা অনেকেই বলবেন যে আমি এখানে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছি না। আওয়ামী লীগের উপর ফ্যাসিস্ট তকমা এসেছে মূলত
তাদের যে ভোটের প্রস্তুতি কিংবা তারা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতির বাইরে রাখার কারণে তারা এমন প্রক্রিয়ায় ভোট প্রক্রিয়া করত যেখানে আসলে তারা নিজেরাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলত। এটি বাস্তবিক সত্য, এটি কোনোভাবে অস্বীকার করার কোনো অবকাশ নেই। আওয়ামী লীগের লোকজনরাও কিন্তু এটি স্বীকার করেন। সর্বশেষ যে কয়েকটি নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আমলে, এই নির্বাচনগুলো কিন্তু ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, একতরফা নির্বাচন হয়েছিল। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে বিএনপি এত নির্যাতিত নিপীড়িত ছিল, জামাত এত নির্যাতিত নিপীড়িত ছিল, তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা হয়নি। তবে জুলাই এবং আগস্টে জামাতের উপর দিয়ে নিষিদ্ধ আদেশ এসেছে, তবে সংসদে কিন্তু কোনো বিল পাস হয়নি। এর পিছনেও নির্দিষ্ট কিছু কারণ আছে, নির্দিষ্ট কিছু যুক্তি আছে, যার কারণে আওয়ামী লীগ সেই সময় জামাতে ইসলাম বা জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের উপর একটি উগ্রবাদী বা চরমপন্থী তকমা দিয়ে তাদেরকে ব্যান করে রেখেছিল, যাতে করে রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা কি দেখলাম? আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনীতি করার স্পেস দেওয়া হলো না, সরাসরি তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো। অথচ আওয়ামী লীগ আমলে কিন্তু এ ধরনের কোনো কাজ আওয়ামী লীগ করেনি। তাহলে আওয়ামী লীগের উপর যে ফ্যাসিস্ট তকমা, সেই ফ্যাসিস্ট তকমা বা সেই ফ্যাসিবাদী কার্যক্রম বড়, নাকি বর্তমান সময় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলো, যে আইন পাশ করলো, যে বিল করলো, সেটি বড়? তাহলে জনগণ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে প্রশ্নটা করছে বা যেটা খুঁজছে যে সব থেকে বড় ফ্যাসিস্ট কারা, এই প্রশ্নের উত্তর আপনি আমি কি দিব? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। কারণ জনগণই হচ্ছে সর্বক্ষমতার উৎস। জনগণ যেমন একটি সরকারকে মাথার তাজ বানিয়ে রাখতে পারে, আবার একইভাবে জনগণ তাদের রায়ের মাধ্যমে একটি সরকারকে টেনে হিঁচড়ে কিন্তু ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিতে পারে। সুতরাং জনগণ যদি বর্তমান এই শাসক গোষ্ঠীকে বড় ফ্যাসিস্ট বলে থাকে, তাহলে এই রায়টি কিন্তু ভবিষ্যতে বর্তমান এই সরকারের জন্য আমি মনে করি এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই যে অতীত ইতিহাস, শিক্ষা এবং প্রকৃতির যে একটি প্রতিশোধ, সেটা অল্প সময়ের ভিতরে কিন্তু ঘটে গেছে। এর জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে কোনোভাবেই হয়নি। দেখুন সুপ্রিয় দর্শক, বর্তমানে আমরা দেখছি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। বড় বড় বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটির প্রতিনিধিরা সরকারের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলোই আবার খুব দ্রুত কিন্তু সরকার থেকে দূরে সরে যাচ্ছেন। কিন্তু কেন এই দূরত্ব? কেন তারেক রহমান সাহেব যখন মনোনয়ন দিলেন বা যখন মন্ত্রী এমপিরা শপথ নিলেন, তখন থেকে এখন পর্যন্ত পরিস্থিতির কোনো স্থিরতা নেই? আসলে পর্দার আড়ালে দেশি বিদেশি এমন কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা চায় না এই দেশে একটি টেকসই রাজনৈতিক কাঠামো দাঁড়াক। তারা রাজনীতিবিদদের হাতে পায়ে এক ধরনের অদৃশ্য শিকল পরিয়ে দিতে চায়। আর যখন কোনো নেতার হাতে শিকল থাকে, তখন তার কণ্ঠ দিয়ে আর যাই হোক সাধারণ মানুষের কোনো ধরনের অধিকারের কথা কিন্তু কখনোই বের হয় না। দর্শক, আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে কিন্তু একটি বিরাট সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটে শুধু রাজনীতিবিদরা নন, বরং কিছু অসাধু ব্যবসায়ী, সুযোগ সন্ধানী আমলা এবং এমনকি কিছু চিহ্নিত বুদ্ধিজীবীও সামিল আছেন। তারা প্রতিনিয়ত সরকারকে ভুল পথে পরিচালিত করছেন। তারা হয়তো ভাবছেন যে এভাবেই দিনের পর দিন ক্ষমতা আসলে টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু তারা ভুলে যাচ্ছেন জনরোষ যখন একবার জেগে ওঠে, তখন কোনো সিন্ডিকেটই কোনোভাবেই আর রক্ষা কবচ হিসাবে কখনোই কাজ করে না। আরেকটি বিষয় যা খুব পীড়াদায়ক বলে মনে হলো, তা হলো রাজনীতির এই ব্যবসায়িক রূপ।
দেখুন, আগের সরকারের সময় আমরা যা দেখেছিলাম, এখন কি তার খুব বেশি পরিবর্তন হয়েছে? তালিকা করা হচ্ছে, সেই তালিকায় রাজনৈতিক বিরোধী থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে টার্গেট করা হচ্ছে। উদ্দেশ্য কি ন্যায় বিচার নাকি ব্ল্যাকমেইলিং? যদি উদ্দেশ্য ব্ল্যাকমেইলিং হয়, তবে বুঝতে হবে ক্ষমতার ভিত্তিটা মাটির গভীরে নয়, বরং বালির উপরে দাঁড়িয়ে আছে। বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগের করা ভুলগুলোই তারা অন্যভাবে করবে এবং দীর্ঘস্থায়ী হবে, তবে সেটি হবে এক ঐতিহাসিক ভুল তাদের জন্য। আসলে একটি শক্তিশালী সরকার তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তার শিকড় থাকে দেশের মানুষের মনে। কিন্তু বর্তমানে আমরা যা দেখছি তা অনেকটা ড্রয়িং রুম পলিটিক্স বা গুটি কয়েক মানুষের ড্রাফটিং পলিটিক্স। সাধারণ মানুষের আক্ষেপের জায়গাগুলো কিন্তু কেউ শুনছে না। জিনিসপত্রের দাম থেকে শুরু করে সাধারণ নিরাপত্তা, সবকিছুতে কিন্তু এক ধরনের স্থবিরতা বিরাজমান। অথচ আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে কুশীলবরা ঠিকই কিন্তু তাদের আখের গুছিয়ে নিচ্ছেন। এই যে পুতুল নাচের মঞ্চ সাজানো হয়েছে, এখানে প্রতিটি পদক্ষেপ কিন্তু মাপযোগ করা। মঞ্চে হয়তো আমরা দেখছি একজন নেতা খুব তেজস্বী ভাষণ দিচ্ছেন, কিন্তু সেই ভাষণের শব্দগুলো হয়তো অনেক আগে থেকেই অন্য কারো অফিসে বসে ঠিক করে দেয়। এই যে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কিন্তু একটাই, আর তা হলো শতভাগ দেশপ্রেম এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতিবিদরা বিদেশের তুষ্টির চেয়ে দেশের মানুষের সন্তুষ্টিকে বড় করে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না। বর্তমান বিএনপি সরকারকে আমি মনে করি এটা বুঝতে হবে যে তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কিন্তু দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। যদি এখনই তারা এই অদৃশ্য রশ্মি ছিঁড়ে বেরিয়ে আসতে না পারেন, তবে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা দীর্ঘ হবে না। এটা যেমন সাধারণ মানুষজন বলছেন, তেমনি রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন। সবশেষে বলবো, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না। কিন্তু বর্তমানের এই অস্থির রাজনীতি, সিন্ডিকেশন এবং পর্দার আড়ালের ষড়যন্ত্র আমাদের সেই স্বপ্নকে কিন্তু ফিকে করে দিচ্ছে। আমাদের দোয়া এবং চাওয়া এটাই থাকবে যেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই দেশকে হেফাজত করেন এবং আমাদের রাজনীতিবিদদের সুমতি দান করেন, যাতে তারা পুতুল না হয়ে প্রকৃত জননেতা হিসাবে আবির্ভূত হতে পারেন। মনে রাখবেন, 12 বছরের সেই অন্ধকারের চক্রটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কি 2036 সাল পর্যন্ত অপেক্ষা করব, নাকি এখনই আমরা সেটা কল্পনা করা শুরু করব বা রুখে দাঁড়াবো? সেটি এখন সবচাইতে বড় প্রশ্ন। আজকের মতো এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক খারাপ হোক, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কারণ আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।